বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সহ আরও যারা সরাসরি আমার এই পাঠদানুষ্ঠান দেখছে এবং পরবর্তীতে দেখবে, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই মহামারী যে করোনা, তার যে তাণ্ডব লীলা, তার যে ভয়াবহতা সব পৃথিবীতে চালিয়ে বেড়াচ্ছে। সাথে সাথে আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশ, সেটিও রেহাই পায়নি। সেটিও আমাদের সে 8ই মার্চ আমাদের এখানে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে এবং 16ই মার্চ পরে 17ই মার্চ থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই জন্য তোমরা দীর্ঘদিন ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের বাইরে রয়েছ, অনেকে বাসা বাড়িতে পড়ার সময় পার করছো, অনেকে যায় দু একজন আছে মুষ্টিমেয় কয়েকজন, তারা বাড়িতে পড়া চালিয়ে যাচ্ছে। তারপরেও ক্লাস কার্যক্রম না চললে আগের মতো চলমান বা গতি থাকে না। তারপরে বই পড়তে অসুবিধা হয়, কারণ শিক্ষক তো তাদের দিক নির্দেশনা দেবেন, তাদেরকে পাঠটা বুঝিয়ে দেবেন। এই জন্য অনেকটা ক্ষতি হয়ে গেছে। তাই সরকার প্রদত্ত যে অনলাইন ক্লাস কার্যক্রম, সেই কার্যক্রমের লক্ষ্যে আমি সহ আমার বিদ্যালয়ের তথা সকল বাংলাদেশের সকল শিক্ষক সমাজ, তারা এই অপূরণীয় ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অর্থাৎ অনলাইনে তারা ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যার দ্বারা পিছনের ক্ষতিগুলো পুষিয়ে নেওয়া যায় এবং যেন এই লেখাপড়া আর ব্যাহত না হয়। আমিও সেই ধারাবাহিকতায় আমি তোমাদের কি ক্লাস নেব। এখন কি আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক, গুগা কল্যাণী মাধ্যমিক বিদ্যালয়, সারসা, যশোর, তোমাদের সামনে উপস্থিত হয়েছি। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায়, যার নাম হলো কি এসো বলকে জানি। এই অধ্যায় নিয়ে দু একটা কথা বলতে এবং তোমাদেরকে ভালো করে বোঝাতে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, এখানে মাঝখানে একটা শব্দ হলো বল। বলকে জানি, তাহলে এই বল কি বা কাকে বলে আমরা বলের সংখ্যাটা দেখব। বল কি বা কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, এই যে লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে, যে পিলাগুলোর সামনে দাঁড়িয়ে আমি লেকচার দিচ্ছি, সেখানে একটা কি আছে? লেকচার টেবিল। এই টেবিলে আছে কি চক, ডাস্টার, এগুলো আছে। তো এগুলো কি আমি যখন এখানে এনে রেখে দিয়েছি তখন থেকে এখানে একটুও কি সে নড়াচড়া করেনি, অর্থাৎ সরেনি, স্থির অবস্থায় আছে। এখন আমি তোমাদের কি এই আমি দেখতে পাচ্ছ আমার হাতে একটা কি ডাস্টার। তো তোমরা এক সময় দেখছিলে কি আমার হাতে কিছু ছিল না, এখন একটা ডাস্টার। তাহলে কি হলো? ডাস্টারটা ছিল কি টেবিলের উপরে, আমি এখানে কি এখানে আনলাম, অর্থাৎ অবস্থানে পরিবর্তন করলাম। তো এই আমি অবস্থানের পরিবর্তন করতে গিয়ে এর উপরে কোনো একটা কিছু প্রয়োগ করেছি, এটাই হলো বল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এখন বলি তাহলে বল কি, তাহলে কি আসবে উত্তরটা? যে কি যা কোনো বস্তুর উপরে প্রয়োগ করলে বস্তুটির নিজস্ব বা স্বাভাবিক যে অবস্থা বা অবস্থান, সেটির পরিবর্তন হয় বা হতে চায়, তাকে বলা হয় বল। এখন যদি আমি এটাকে আরো অ্যানালাইসিস করি, যাহা কোনো স্থির বস্তুর উপরে প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় অথবা হতে চায়। আবার যদি আমি কি করি, গতিশীল বস্তুর উপরে প্রয়োগ করি, তাহলে কি হবে? গতিশীল বস্তুর গতির দিক এবং মান উভয়ের পরিবর্তন হবে, তবে তাকে বলা হবে বল। অর্থাৎ যাহা কোনো বস্তুর উপরে বস্তুর প্রয়োগ করলে তার নিজস্ব বা স্বাভাবিক অবস্থা বা অবস্থানের পরিবর্তন হয় বা হতে চায়, সেটি হলো বল। এখন এই বল, তাহলে আমরা দেখলাম কি বল যেটা কি কোনো একটা বস্তু তার যে স্বাভাবিক অবস্থা বা অবস্থান, সেটার পরিবর্তন ঘটায়। স্থির বস্তুকে কি করে? গতিশীল করতে চায়। ছিল একরকম, করছে আর একরকম, বিপরীতটা করবে। ঠিক একই কায়দায় একটা বস্তু গতিশীল আছে, তাকে কি
থামিয়ে দিবে, স্থির করবে, অথবা গতির পরিবর্তন করবে, ওটা স্বাভাবিক যেটা সেটা পরিবর্তন করবে। বলের ধর্ম, বলের বৈশিষ্ট্য হলো কি স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরেকটা বিষয় এখানে অবতারণা করব। তোমাদের প্রথমে এসে যেটা বললাম, এখানে আমি এসে রেখে দিয়েছি কি একটা চক, মানে অনেকগুলো চক, একটা ডাস্টার। সেই ডাস্টার যেখানে ছিল সেখানে এখনো আছে, রেখে দিয়েছি। তোমাদের দেখানোর পরে যেখানে রেখে দিয়েছি সেখানে এখনো আছে, পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা কি তার যে নিজস্ব অবস্থা কি স্থির সেটা বজায় রাখতে চাইছে, এটাকে কি বলে জড়তা। তাহলে আমরা কি আমরা আরেকটা এখানে চলে আসছি, জড়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জড়তা কি? জড়তা কি? কোনো বস্তু তার নিজের যে অবস্থা সেটি ধরে রাখতে চাই, এটাকে বলা হয় তার জড়তা। আমরা কোনো বস্তুর তার নিজস্ব অবস্থা ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা, যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটাকে বলা হয় জড়তা। এই জড়তা হলো কি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। স্থিতি জড়তা কি বা কাহাকে বলে? একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, অর্থাৎ তার সেই স্থির অবস্থা বজায় রাখতে চায়, একে বলে স্থিতি জড়তা। আর গতি জড়তা কি? কোন একটা গতিশীল বস্তু চিরকাল সরল পথে গতিশীল থাকতে চায়, একে বলা হয় গতি জড়তা। অর্থাৎ কোন স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় স্থির জড়তা। অপরদিকে কোন গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় গতি জড়তা। আমরা এখন তোমাদের কিছু বাস্তব উদাহরণের সাহায্যে এই জড়তাকে তুলে ধরব এবং ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই ভারী যানবাহন যেমন কি বাস বা ট্রাক কিংবা ইজি বাইক, এই ধরনের যানবাহনে তোমরা চড়েছ। আমি বাসের কথাই বেশি বলবো। বাসটা একটা প্রকৃত উদাহরণ বা বাস্তব উদাহরণ। আমরা যখন বা তোমরা যখন বা যাত্রীরা যখন বাসে যায় তখন কি হয়, থেমে থাকা বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে, বাসে অবস্থানরত যাত্রীরা পিছন দিকে ঝুঁকে পড়ে। কি কারণে তোমরা কি জানো? স্থির জড়তার কারণে। কারণ হলো কি, বাস যখন স্থির থাকে বাসে অবস্থানরত যাত্রীরাও স্থির অবস্থায় থাকে। হঠাৎ যখন বাস চলতে শুরু করে তখন বাসে অবস্থানরত যে যাত্রীর বাসের সাথে লেগে থাকা অংশ অর্থাৎ পায়ের অংশ প্রথমে গতিশীল হয়, অর্থাৎ বাসের সাথে এগিয়ে যায়, কিন্তু উপরের অংশ অর্থাৎ দেহটা মাথাটা স্থির জড়তার কারণে স্থির থাকে, অর্থাৎ আকার অবস্থানে থাকে। এই কারণে কি হয়, পাটা সামনের দিকে এগিয়ে যায় আর দেহটা পিছন দিকে পড়ে যায় আর পিছন দিকে ঝুঁকে পড়ি। ঠিক একই কাজ যখন একটা চলন্ত বাস, দ্রুত গতিতে চলন্ত বাস হঠাৎ কোনো কারণে থেমে যায়, তখন ওই বাসের যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়ে? সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে। কারণ কি, যখন বাস প্রচণ্ড গতিতে সামনের দিকে ধাবমান থাকে, গতিশীল থাকে, তখন ওই বাসে অবস্থানরত যাত্রীরাও বাসের সাথে প্রচণ্ড গতিতে চলমান অবস্থায় থাকে। হঠাৎ যখন বাস কোনো কারণে থেমে যায় তখন ওই বাসে অবস্থানরত যাত্রীর কোন অংশ, বাসের সাথে লেগে থাকা অংশ অর্থাৎ নিচের অংশ পায়ের অংশ কি হয়, বাসের সাথে স্থির হয়ে যায়, কিন্তু উপরের অংশ, দেহের উপরের অংশ অর্থাৎ মাথা দেহ, এটা কি ওই গতি জড়তার কারণে সামনের দিকে প্রচন্ড গতিতে ধাবিত হয়। তখন কি এটাকে সামনের দিকে ঝুঁকে পড়ে আর পাটা পিছন দিকে ঝুঁকে পড়ে, ওইভাবে কি এই জন্য হুমড়ি খেয়ে পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম? দুইটা উদাহরণের সাহায্যে আমরা জড়তাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এখন আমরা কি এই বল আর জড়তা নিয়ে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং গবেষণা করেছেন, তারা এমনকি বিভিন্ন সূত্র দিয়েছেন। এখন এখানে কি
তিনটা গতির সূত্র এখানে আছে, আমরা তুলে ধরবো। প্রথম সূত্র, প্রথম সূত্র কি, কাকে বলে বা কি? প্রথম সূত্রের বর্ণনা, কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকে। কখন? যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি। তাহলে আমরা কি বলতে পারি? ওই যে বললাম, আমি একটা কি ডাস্টার এনে এই লেকচার টেবিলে রেখে দিয়েছি, সেটি কি নড়াচড়া করছে না। তাহলে কি বললাম? কোনো একটা বাহ্যিকভাবে, অর্থাৎ বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ না করি কোনো বস্তুর উপরে, তাহলে কি স্থির বস্তু চিরকাল একেবারে স্থির থেকে যাবে। আর গতিশীল বস্তু সরল পথে একই বেগে গতিশীল থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতে তোমাদের প্রথম অংশে কারো দ্বিমত নেই। কারণ কি? আমি প্রথম অংশে কি বললাম? বাহ্যিকভাবে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। এই যে বললাম, আমি একটা কি প্রথমে এসে এখানে লেকচার টেবিলে রেখে দিয়েছি, সেটি এখনো সেই জায়গায় আছে, অর্থাৎ স্থান পরিবর্তন করিনি, অর্থাৎ কি এর অবস্থানের পরিবর্তন হয়নি। তা কি বললাম? স্থির বস্তু চিরকাল স্থির থাকে, একই জায়গায় আবদ্ধ থাকে। আর দ্বিতীয় অংশ কি ছিল? সরল পথে চলতে থাকা বস্তু, অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল সরল পথে সমবেগে গতিশীল থাকে। এই অংশ নিয়ে তোমাদের একটু দ্বিমত হতে পারে। কারণ কি? তোমরা বলতে পারো, আমি যখন একটা সাইকেল চালাই তখন সেটা গতিশীল থাকে, হঠাৎ করে আমি যদি পেডাল না করি, না চালাই, তাহলে কিছুক্ষণ পর চলতে চলতে সেটা থেমে তো যায়। তাহলে এই সূত্র তো কি বিরোধ দেখা যাচ্ছে, যে কি একই সরল পথে একই বেগে চলতে থাকার কথা, সেটি কেন থেমে যাচ্ছে? আমরা এটা পরে জানবো। তার কারণ আছে। কি কারণ? ঘর্ষণ। অর্থাৎ যদি আমি একটু বলে রাখি, পরে আলোচনা করব ঘর্ষণ কি। যখন একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে, তখন ওই দুই বস্তুর সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি হয়। গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি হয়, এটাকে বলা হয় ঘর্ষণ। অর্থাৎ গতির বিরুদ্ধে গতিটাকে বাধা দেবে। ঠিক এই কারণে চলতে চলতে একসময় কি এই ঘর্ষণের কারণে ওই চাকা আর কি ওই যে মাটি যে পথ দিয়ে যায় তার একটা ঘর্ষণ, তার কারণে চলতে একসময় শেষ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি এবার যাব দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্রটা কি আমরা জানবো। আমরা দেখলাম কি যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে কোনো বস্তুই স্থির বস্তু কখনো গতিশীল হবে না, গতিশীল বস্তুরও কখনো বেগের পরিবর্তন হবে না, বেগের দিকও পরিবর্তন হবে না। এখন যদি এই বল প্রয়োগ করি তাহলে তো বেগের পরিবর্তন হবে, কিন্তু কথা হলো বল কতটুকু প্রয়োগ করলে কতটুকু বেগের পরিবর্তন হবে, এই কথা সেটা নিয়ে একটা সূত্র আছে। দ্বিতীয় সূত্র, সেটাকে বলা হয়, সেটা কি? কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুর কি ভরবেগের পরিবর্তন হয়, শুধু বেগের নয়। কারণ কি? আমরা কেন ভরবেগ বলি সেটা আমরা এখন তোমাদের বুঝাবো। এখন একটা বস্তু এখানে আছে, 2 সেকেন্ড পরে আমার এখান থেকে 5 মিটার দূরে চলে গেল। বস্তুটি কি তাহলে অবশ্যই গতিশীল। আমি এখান থেকে কি করলাম? এখানে দেখতে পাচ্ছ, ওই হাত দিয়ে এভাবে ঠেলা দিলাম, ধাক্কা দিলাম, পুশ করলাম, তাহলে কি চলে গেল। তাহলে তার কি বেগের পরিবর্তন হলো? কারণ আমি ধাক্কা দেওয়ার ফলে তার গতিটা বেড়ে গেল, যেদিকে যাচ্ছিল ওদিকে ধাক্কা দিয়েছি, ফলে বেগ বেড়ে গেল, বেগের পরিবর্তন হয়েছে। তাহলে বেগের পরিবর্তন হয়ে বলেছি এখানে আমাদের একটু ভুল আছে। কি হবে? ভর বেগের পরিবর্তন হয়েছে। বস্তুটা যখন আমার এখানে ছিল তখন তার ভর ছিল বেগে ছিল, যখন এখান থেকে আমার কাছ থেকে 5 মিটার দূরে যাচ্ছে তখন কি সে কি বেগ এখানে থুয়ে গেছে? না, মানে তার বেগও নিয়ে গেছে, সাথে তার ভরও নিয়ে গেছে, ভরটা এখানে থুয়ে যায়নি। তাহলে শুধু বেগের পরিবর্তন হয়নি, ভর বেগের পরিবর্তন হয়েছে বলবো। তাহলে ভর বেগের, তাই বলছি কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। অর্থাৎ আমি যদি এখান থেকে ধাক্কা দিই একটা বস্তুকে, এদিকে যাচ্ছিল, তাহলে ভরবেগের পরিবর্তন ওদিকে ঘটবে পরিবর্তনটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান এবং বিপরীতমুখী
প্রতিক্রিয়া বল রয়েছে। এখানে প্রতিক্রিয়ার ক্রিয়া বলতে কি, আমরা দুটো বলকে একটা ক্রিয়া বলি, একটা প্রতিক্রিয়া বলি। অর্থাৎ আমরা যদি এখন মনে করি তোমরা দুই শিক্ষার্থী, দুই বন্ধু, একজন আর একজনকে প্রথমে মারলে, তাহলে এটা হবে কি ক্রিয়া। তখন সে কি প্রত্যুত্তরে সেও কি তোমাকে মারলো, তাহলে এটা হবে কি প্রতিক্রিয়া, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। তাহলে কি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে, যার কারণে আমরা হাঁটতে পারি। বাস্তব প্রয়োগ হলো আমরা হাঁটাটা কি এই কি তৃতীয় সূত্রের একটা জ্বলন্ত প্রমাণ। তাহলে যদি আমরা বলি কেন কিভাবে, আমরা যখন মাটির উপর হাঁটি তখন কি করি, আমরা মাটির উপরে কি করি, এমনকি একটা মাটি, আমি বললাম মাটি, আমার পাটা কি করে, আমরা যখন একটা মানুষ এই পাটার তির্যকভাবে কি করে, তীর কোনাকুনিভাবে এর উপরে বল প্রয়োগ করে, আর ধাক্কা দিই, ধাক্কা ধরে বল ধাক্কা দিই, তখন মাটিও এই তৃতীয় সূত্র অনুসারে ওই পা বরাবর একটা বল, প্রতিক্রিয়া বল তার উপর সৃষ্টি করে। ফলে এই পাটা কি পাটাকে সামনে এগিয়ে দেয়, অর্থাৎ দেহটা সামনে এগিয়ে যায়, অর্থাৎ আমরা হাঁটতে পারি। আমরা যদি তির্যকভাবে বলটা না প্রয়োগ করতাম তাহলে ঘটনা কি ঘটতো, তাহলে আমাদের কি ঘটতো, তাহলে আমরা কি হাঁটতে পারতাম না, কিংবা অন্য কাজ হতো। কি ঘটতো, আমরা যখন কি লাফ দিই, মানে জায়গায় দাঁড়িয়ে যখন সুন্দর পর লাফ দিই, তখন কি করি, আমরা আমাদের পা বরাবর বলটাকে কি করি, অবিলম্বভাবে অর্থাৎ লম্বভাবে সোজাসুজি মাটির উপরে প্রয়োগ করি। মাটিও তখন কি করে ওই বরাবর মানে সোজাসুজি লম্বভাবে কি করে আমাদের বল, প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলে আমরা কি করি, উপর দিকে উঠি, অর্থাৎ কি যেটা ডিগবাজি বা জাম বলি, লাফ দিই। কিন্তু আমরা যখন হাঁটি তখন তির্যকভাবে প্রয়োগ করি। এই বলে কিছুটা ব্যয় হয়, বাক্সটা কি প্রতিক্রিয়া বল হিসেবে কি করে আমাদেরকে সামনের দিকে ঠেলে দেয়, আর হাঁটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে 3টে সূত্র শিখলাম, তারা একটু প্রয়োগ দেখবো। ভর বেগ, আমরা বলছি কি ভর বেগটা কি, ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভর দুটো শব্দ, ভর বেগ, ভর ও বেগ এই দুইটা গুণফলকে বলা হয় ভরবেগ। এই ভরবেগকে পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটি বস্তুর ভর m এবং ইহার বেগ v। তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে স্যার আমরা কেন m দিয়ে প্রকাশ করলাম, m তো হলো ভেলোসিটি, m তো হলো কি ম্যাস ইংলিশ শব্দ, বাংলা হলো ভর, আর কি v বেগ। কেন, v তো হলো ভেলোসিটি মানে বেগ, তার বেগটাকে v দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমাদের ভর আর কি হবে, ভর ও বেগের গুণ ফল লিখি, ভর গুণ বেগ m গুণ v, অর্থাৎ m v। তাহলে আমরা কি লিখি, p সমান ভরবেগকে p অক্ষর দ্বারা প্রকাশ করি, কি হবে p সমান mv। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি ভরবেগের একটা মাত্রা আছে m l t ইনভার্স 1, m l t ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাক আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের এখন দেখাবো। ত্বরণ। ত্বরণ কি, ত্বরণ কি, আমরা কি বললাম, যদি বল প্রয়োগ করে না স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর সমবেগে চলতে থাকা বস্তু একই বেগে সমবেগে স্বল্পকে চলতে থাকে। এখন আমরা যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর কি হবে, বেগের পরিবর্তন হবে। তাহলে এই পরিবর্তনটা কি, এই পরিবর্তন দিয়ে আমরা কি দেব, ত্বরণের সংজ্ঞা দেব। বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। বস্তুর বেগের পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। ধরি কি একটি বস্তু u আদি বেগ
নিয়ে চলছে টি সেকেন্ড সময় পর ইহার শেষ বেগ বা বেগ শেষ বেগ হলো ভি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে টি যে সেকেন্ড অর্থাৎ কি শুরুর টি সেকেন্ড পর অর্থাৎ টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন, অর্থাৎ টি সেকেন্ড পর বেগের পরিবর্তন, আর টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন। তাহলে আমরা শেষ বেগটাকে বড় ধরে সবসময় কি ভি মাইনাস ইউ করবো। তাহলে টি সময় সেকেন্ডে যদি এই পরিবর্তনটা হয় 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কি নিশ্চিতভাবে কি কম হবে, ঐকিক নিয়মে 5টা ডিমের দাম 50 টাকা, একটা ডিমের দাম কি 10 টাকা, ভাগ করতে হবে। তাহলে টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তাহলে এখন 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। আমরা একটু আগে কি বললাম, 1 সেকেন্ডে বেগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ত্বরণ, তাকে কি বলা হয় ত্বরণ। অর্থাৎ কি আমরা আরো বলতে পারি, এই 1 সেকেন্ডে না বলে বলতে পারি একক সময়ে কোনো একটা গতিশীল বস্তুর বা কোনো একটা বস্তুর বেগের যে পরিবর্তনটা হয় তাকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন। কেন আমরা তাকে কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে, এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। কেন আমরা এ দিয়ে প্রকাশ করি, এ তো হলো অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, আমরা এতে প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে অঙ্কটা তোমাদের কি এই যে সাধারণ বিজ্ঞান, এই বিজ্ঞানে সর্বসাফল্যে 3 বা 4টা অধ্যায়ে অঙ্ক করতে হয়, সেই ধরনের একটা অধ্যায় এই এসে বলকে জানি। এবার অঙ্কটা দেখাবো। দ্বিতীয় সূত্রের সাহায্যে এফ সমান এম এর প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় সূত্রের সাহায্যে এফ সমান এম এর প্রতিপাদন। তাহলে আমরা কি ধরি, এখন ধরি একটি বস্তুর ভর এম এবং ইয়ার বেগ ইউ, ইয়ার বেগ কি ইউ, অর্থাৎ আদি বেগ ইউ। বস্তুটির উপর F নিউটন বল টি সেকেন্ড ক্রিয়া করার পর কি হলো, বস্তুটির বেগ হলো ভি, অর্থাৎ সেই বেগ ভি। তাহলে কি শিক্ষার্থীবৃন্দ, আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হলো ভি। তার অর্থাৎ কি বেগের পরিবর্তন হয়েছে। তো বেগের পরিবর্তন হলে কি তাকে কি হয়, ত্বরণ হয়। একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ত্বরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি ফলে বস্তুটির ত্বরণ এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করব, তাহলে বস্তুর কি বেগ ছিল কি এম আর আদি বেগ ছিল কি ইউ। তাহলে কি বেগ আর ভরের যে গুণফল তাকে বলা হয় ভরবেগ। তা যেহেতু এখানে ইউ আদি বেগ, তাহলে ওই বেগটা হবে কি আদি ভরবেগ। তাহলে বস্তুটির আদি ভর বেগ কি এম ইউ, বস্তুটির
শেষ ভরবেগ এম ভি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগেই বলা হয়েছে যে আমাদের শেষ যেটা হবে সে তার মান যদি কম হয় সেটাকে আমরা বেশি ধরে ওইটা আগে দেব, আর আগেরটা আদিবেগকে পরে দেব। তাহলে কি আমরা কি বলতে পারি? তাহলে ভরবেগের যে পরিবর্তন হয়েছে সেটা কি? এম ভি মাইনাস এম ইউ। কি লিখবো? এটি কত সময়ে? টি সেকেন্ড সময়ে। তাহলে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী? টি সেকেন্ড সময়ে বস্তুটির ভর বেগের পরিবর্তন হয় কত? এম ভি মাইনাস এম ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন আমি এম ভিটা আগে দিচ্ছি, এম ভিটা পরে দিচ্ছি সেটা বারবার বলতেছি। আমাদের সেকেন্ড টাইম শেষ বেগটাকে আমরা বড় ধরে সেখান থেকে আদি বেগটা প্রথম বেগটা শুরুর প্রথম বেগটাকে বিয়োগ করবো। তাহলে ভরবেগ কি কয় সেকেন্ডে? যেহেতু এই বল প্রয়োগ করার আগ পর্যন্ত ছিল ইউ, বল প্রয়োগ করার পর হয়েছে ভি। বলটা আমি কত সময় প্রয়োগ করেছি? টি সময়ে। তাই কি বললাম? টি সময়ে বস্তুর ভরবেগ এর পরিবর্তন হয় এত। এক সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হয় কত? এম ভি মাইনাস এম ইউ বাই টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভরবেগের পরিবর্তন হয় কত? এটা ভরবেগের পরিবর্তন হয় এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগেই বলেছি যে দ্বিতীয় সূত্র থেকে সাহায্যে এফ সমান এম এর প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের দ্বিতীয় সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্র মতে কি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে কি এই ভরবেগের যে পরিবর্তন সেটা কি? প্রযুক্ত বলের সমানুপাতিক। কিন্তু আমাদের বলকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়, আমরা এমনভাবে সংজ্ঞায়িত করি যাতে কি হয়? আমরা সমানুপাতিক না বলে সেটাকে সমান বলতে পারি। অর্থাৎ এই যে কি এই এফ প্রপোর্শনাল এম ভি মাইনাস এম ইউ বাই টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমরা প্রপোর্শনাল না বলে আমাদের দ্বিতীয় সূত্র মতে এটা আসে। কিন্তু কি আমরা কি বলতেছি? আমরা যেটা না লিখে আমি এভাবে লিখি এম ভি মাইনাস এম ইউ বাই টি প্রপোর্শনাল এফ লিখি, আমার এটাও হবে, এটাও ঠিক, এটাও ঠিক। কিন্তু কথা হলো শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রপোর্শনাল যে কথা বলা হচ্ছে এটা সমানুপাতিক। আমরা এটা রাখলে আমাদের সমস্যা হয়। তাই বলের সঙ্গে এমনভাবে দেওয়া হয়, বলের সংজ্ঞায়িত এমনভাবে করা হয় যাতে আমরা এটাকে আমরা কি বলের সমানুপাতিক না বলে সমান বলতে পারি। আর সমান ধরে আমরা তাহলে কি করবো? কি অতএব আমরা কি করব? এই এম ভি এম ইউ টি সমান এফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আছে এম, এখানে আছে এম, আমরা একটা কমন নিলাম, লিখে থাকে ভি মাইনাস ইউ, কমন নিলে কি ব্র্যাকেট, এম নিলাম কমন, এখানেও এম আছে, এখানেও এম আছে, কি থাকে ভি মাইনাস ইউ, এখানে কি থাকে টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু কি এই এমটাই রাখলাম, আমরা এটাকে আমি একটু কি আমার প্রয়োজনে কি করলাম, কারণ এইটা দিয়ে একটা সূত্র হয়ে গেছে যা আমরা আগে দেখেছি, ওই যে ত্বরণ। তাহলে কি ভি মাইনাস ইউ বাই টি আমরা আলাদা করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইটা কি দেখলাম, এম এস মানে এফ। এখানে কি জন্য হচ্ছে? এটা ত্বরণ আদি বেগ মাইনাস শেষ বেগ বাই টি, অর্থাৎ কি ত্বরণ যে কি বেগের পরিবর্তনের হার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটাই পেয়ে গেছি। আমরা কি লিখতে পারি? এফ সমান এম এ, এফ সমান এম এ। তাহলে আমরা এটা প্রতিপাদন, দ্বিতীয় সূত্রের সাহায্যে এফ সমান এম এ প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আবারও বলি, আমরা এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসবে। তাহলে আমরা কি
এ কেন কি কি বোঝাচ্ছে? এতে হলো অ্যাসেলারেশন মানে ত্বরণ, প্রথম অক্ষর এ, তাই এম হলো ম্যাস, ম্যাস মানে ভর, প্রথম অক্ষর এম, আর এফ হলো ফোর্স, ফোর্স মানে বল, তাই কি বলের প্রথম অক্ষর এফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই সূত্র প্রতিপাদন করে শিখলাম। এখন এটা প্রয়োগ দেখবো, ছোট্ট একটা প্রয়োগ দেখবো আমাদের এখানে, আমরা কি দেখেই ক্লাসটা শেষ করে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যা বা কাজ যাই বলি না কেন আমাদের হবে এটা, বা গণিত কি একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি কি হলো? ফলে বস্তুটির ত্বরণ হলো 10 মিটার পার সেকেন্ড ব্যাস 2 AI। তাহলে কি, তাহলে বস্তুটির ভর কত ছিল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা একটা দাগ দেব। এখানে কি এই প্রশ্নের ভিতরে যে তথ্যগুলো আছে আমরা এখানে সেখানে লিখবো। তাহলে কি, কোনো একটি বস্তুর উপর কত এত নিউটন বল প্রয়োগ করেছে, তারপর কি লিখবো? প্রযুক্ত বল, কি আমরা বলকে কি অক্ষর দ্বারা প্রকাশ করি? এফ। কিন্তু কেন বল, এর ইংলিশ শব্দ হলো ফোর্স, প্রথম অক্ষর এফ। তাহলে কত? 50 নিউটন। তাহলে আরেকটা কি বলছে জায়গায় যে ত্বরণ হয়েছে, অর্থাৎ কি ত্বরণ এ অ্যাসেলারেশন, তাহলে কি 10 মিটার পার সেকেন্ড প্লাস 2। তাহলে কি বস্তুটির ভর, বস্তুর ভর কি অক্ষর? এম। তাহলে কি হট, মানে এটা কি হট বলতে কি বোঝাচ্ছে? ওটার কি মান কত? তাহলে আমরা করে ফেলি। তাহলে কি আমরা জানি